আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় হাসিনা জয় ও পুতুলের কারাদণ্ড। বাংলাদেশকে চায় না এনসিপির একাংশ, শেষ মুহূর্তে আটকে গেল জোট গঠন। জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট। সিসিইউতে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত 10। সোমবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের। ইমরান খান সুস্থ আছেন জানালো কারা কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের ওপর হামলা। হংকংয়ে আবাসিক ভবনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে 44, নিখোঁজ 279। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড হয়েছে। পৃথক 3 মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আরেক মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করেন। আদালত জানিয়েছে, কোনো নিয়ম না মেনে ক্ষমতার অপব্যবহার করে এই প্লট বরাদ্দ নেন আসামিরা। একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার বোন রেহানা এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ 17 আসামির বিরুদ্ধে 1 ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। এছাড়া প্লট দুর্নীতির অভিযোগে রেহানার 2 সন্তান রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে 2 মামলার সাক্ষ্য গ্রহণের শুনানি চলমান রয়েছে। এদিকে তৃতীয় জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নির্বাহী কাউন্সিলের বৈঠকে এ নিয়ে 51 সদস্যের নির্বাহী পরিষদের অনেক সদস্য জোটে যাওয়ার বিরোধিতা করেন। সম্ভাব্য জোটে এনসিপি থেকে বেরিয়ে যাওয়া নেতাদের নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ থাকলে সে জোটে যাওয়ার বিরোধিতা করেন এই নেতারা। এনসিপির সূত্রে জানা গেছে, নির্বাহী পরিষদের যেসব সদস্য নতুন জোটে যাওয়ার বিরোধিতা করেন তারা প্রায় সবাই সরকারে থাকা 2 উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের অনুসারী। গতকাল বুধবার বিকেল 5:30 থেকে 4 ঘন্টা ধরে এনসিপির নির্বাহী কাউন্সিলের সভা হয়। 51 সদস্যের নির্বাহী কাউন্সিলের অধিকাংশ সদস্য সভায় অংশ নেন। এনসিপি বিএনপির জোটে যাবে নাকি তৃতীয় জোটে যাবে তা নিয়ে কিছুদিন ধরে দলের মধ্যে নানামুখী দ্বন্দ্ব চলছে। খবর ছড়িয়ে পড়ে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বিএনপির জোট থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আগামী নির্বাচন সামনে রেখে এনসিপির সঙ্গে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক দল জেএসডি ও গণ অধিকার পরিষদ নিয়ে সম্ভাব্য একটি নির্বাচনী জোট গঠনের আলোচনা চলছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তার অনুসারীরা চান তৃতীয় জোট গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতে, কিন্তু এমন চিন্তার বিরোধিতা করছেন দলের আরেক অংশ। তারা 2 উপদেষ্টার অনুসারী এবং বিএনপির সাথে জোট গঠনে অধিক আগ্রহী। এই বৈঠকের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়ার কর্মসূচি দিয়েছেন। এতে এনসিপির ছাত্র সংগঠনের নেতারা সমর্থন দিয়েছেন। এই ছাত্র সংগঠনের ওপর 2 উপদেষ্টার প্রভাব রয়েছে। জোট গঠন নিয়ে দলের মধ্যে বিরোধ ও সিদ্ধান্তহীনতার কারণে আজ পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি এনসিপি নেতারা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেওয়া হয়েছে। আজ দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার রাত 8টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। তার স্বাস্থ্যের বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, আজ দুপুর 1টায় আমি এভার কেয়ার হাসপাতালে এসেছিলাম, তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছি। মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চেয়ারপারসনের চিকিৎসা হচ্ছে। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ দলের প্রতীকে ভোটের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। আজ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন NDM এর মহাসচিব মমিনুল ইসলাম রিটটি দায়ের করেন। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ RPO বাতিল চাওয়া হয়েছে। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
এনডিএম এর সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাজিদুল আজম বলেন, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে। জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম রিটের পক্ষে শুনানি করবেন। গত ৩ নভেম্বর সরকার গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে, যেখানে বলা হয়েছে জোটভুক্ত দলগুলোর ভোটারদের নিজ নিজ দলের প্রতীকে ভোট দিতে হবে। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ফুরসন্দি গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আলামিনের সাথে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে কলহের সৃষ্টি হলে ঘটনাটি দুই পক্ষের মধ্যে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় দুটি বাড়িও ভাঙচুর করা হয়। ফুরসন্দি গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে আগামী সোমবার থেকে কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির ব্যানারে অবস্থান নিয়ে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। আন্দোলনরত শিক্ষকরা জানান, অনেক নিচের গ্রেডের পদও ৯ম গ্রেডে উন্নীত করা হয়েছে, কিন্তু ন্যায্যতা থাকা সত্ত্বেও শুধু ১০ম গ্রেডের সহকারী শিক্ষক পদটির কোনো নড়াচড়া নেই। তারা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে এসেছি। এর আগেও বেশ কয়েকবার এজন্য আন্দোলন করেছি, তবে এবার দাবি আদায় করেই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন বলেও জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এর আগে সকাল থেকেই ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে শিক্ষা ভবনের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা বিভিন্ন ধরনের স্লোগান তোলেন। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদিয়ালা কারাগারে আছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এছাড়া তিনি সুস্থ আছেন বলেও জানিয়েছে তারা। গতকাল বুধবার গুজব ছড়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া তিনি মারা গেছেন বলেও খবর রটে যায়। এসবের জবাবে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলেছে, আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগার থেকে যে সুবিধা পেতেন ইমরান খান এর চেয়েও বেশি পাচ্ছেন। এদিকে হোয়াইট হাউজের কাছে বুধবার ন্যাশনাল গার্ডের ২ সেনার ওপর গুলি চালানো হয়েছে, যাকে ওত পেতে লক্ষ্যাভিমুখী হামলা আখ্যা দিয়েছেন কর্মকর্তারা। রয়টার্স জানায়, হামলার সময় পাল্টা গুলিতে আহত হন সন্দেহভাজন, যাকে রাখা হয়েছে হেফাজতে। বার্তা সংস্থাটির প্রতিবেদনে জানানো হয়, বন্দুক হামলার মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় ছিলেন। এই ঘটনার পর লকডাউনে চলে যায় গোটা হোয়াইট হাউস। মুহূর্তের মধ্যে এলাকাটিতে জড়ো হন ফেডারেল ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট চিফ জেফ ক্যারল সংবাদ ব্রিফিংয়ে জানান, হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে 17th ও আই স্ট্রিটের কোনার কাছে ইস্টার্ন টাইম সোয়া ২টার দিকে আসেন সন্দেহভাজন। তিনি ওত পেতে হামলা চালান ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর। এদিকে হংকংয়ের বহুতল একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার স্থানীয় সময় বিকেলে তাইপো জেলার ওয়াংকুভ কোর্টে আবাসিক এলাকার 7টি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। ১৫ ঘন্টার বেশি সময় ধরে ওয়াংকুভ কোর্ট অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কিছু অংশে আগুন জ্বলেছে বলেও জানা যায়। আবাসিক এলাকাটি বেসরকারি হাউজিং কমপ্লেক্স। এখানে 8টি বহুতল ভবন রয়েছে। হাউজিং কমপ্লেক্সে প্রায় ২,০০০ অ্যাপার্টমেন্ট ছিল। আদমশুমারির তথ্য মতে এই আবাসিক এলাকায় ৪,৬০০ জনেরও বেশি বাসিন্দা বসবাস করেন। এখানে অনেক শিশু ও বৃদ্ধ বাসিন্দাও রয়েছেন বলে জানা গেছে। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।